আচ্ছা আমার স্ক্রিন আবার শেয়ার দিলাম, আবার তো মনে হয় দেখা যাচ্ছে এখন, তাই না? এখনো দেখা যাচ্ছে। দেখেন আমরা হচ্ছে আমাদের আগের ক্লাসগুলোতে ব্রিক আর হচ্ছে স্যান্ড এই দুইটা টপিক কভার করছি, ঠিক আছে? আমি একটু লিখি যে আমরা হচ্ছে আর হচ্ছে স্যান্ড, এই দুইটা হচ্ছে আমাদের কভার করা হয়েছে। আমরা আজকে নতুন একটা টপিক শুরু করতেছি, মর্টার। ঠিক আছে, তো মর্টার কি জিনিস? মর্টার হচ্ছে দেখেন যে ইন্টিমেট মিক্সচার হ্যাভিং দ্য কনসিস্টেন্সি অফ এ পেস্ট এন্ড প্রিপেয়ার্ড বাই মিক্সিং এ বাইন্ডিং ম্যাটেরিয়াল। মানে হচ্ছে মর্টার হচ্ছে এমন একটা মিক্সচার, এবং মিক্সচারটা কিরকম হইতে হবে? ইন্টিমেট হইতে হবে, মানে খুব হোমোজেনিয়াস বা ভালোভাবে সবগুলা ইনগ্রেডিয়েন্টস মিক্স আপ হইতে হবে। এবং এটার কনসিস্টেন্সি, মানে কনসিস্টেন্সি বলতে আসলে এটা কি খুব বেশি লিকুইড হবে নাকি খুব বেশি সলিড হবে নাকি সেমি সলিড হবে, এটার কনসিস্টেন্সি হচ্ছে কিসের মতো হবে? একটা পেস্টের মতো হবে, ঠিক আছে? এবং দেখেন এটা কিভাবে আমরা তৈরি করতেছি, কি কি মিশাই? প্রিপেয়ার্ড বাই মিক্সিং এ বাইন্ডিং ম্যাটেরিয়াল, মানে এটা তৈরি করতে আপনার একটা বাইন্ডিং ম্যাটেরিয়াল লাগবে। সেই বাইন্ডিং ম্যাটেরিয়ালটা হতে পারে সিমেন্ট অথবা লাইম অথবা সুরকি। এই বাইন্ডিং ম্যাটেরিয়ালের সাথে একটা ইনার্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে? ইনার্ট ম্যাটেরিয়ালটা কি হইতে পারে? বাইন্ডিং ম্যাটেরিয়ালের সাথে একটা ইনার্ট ম্যাটেরিয়াল, স্যান্ড, বালি অথবা স্টোন, পাথর অথবা পাথরের ভাঙা অংশ, মানে স্টোন স্ক্রিনিং। আপনি পাথরকে যদি একটা চালনি দিয়ে চালেন, তাহলে পাথরের যে ছোট ছোট অংশগুলো চালনি দিয়ে পাস করে যাবে, ওগুলো হচ্ছে কি স্টোন স্ক্রিনিং, ঠিক আছে? এগুলা যদি পানির সাথে মিশান, এই বাইন্ডিং ম্যাটেরিয়াল প্লাস ইনার্ট ম্যাটেরিয়াল প্লাস ওয়াটার, এই তিনটা জিনিস একসাথে মিলানোর পরে আপনি যে জিনিসটা পাবেন, এবং ওইটার কনসিস্টেন্সি যদি একটা পেস্টের মতো হয়, তাহলে ওই ম্যাটেরিয়ালটাকে আমরা বলতেছি কি মর্টার। তাইলে দেখেন মর্টার, আমরা মর্টার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? বাইন্ডিং ম্যাটেরিয়াল, ইনার্ট ম্যাটেরিয়াল, ওয়াটার। সাথে হচ্ছে কি থাকবে? একটা ইনার্ট ম্যাটেরিয়াল থাকবে, আর তার সঙ্গে কি থাকবে? পানি থাকবে, ওয়াটার। এবং কি বললাম যে বাইন্ডিং ম্যাটেরিয়াল হইতে পারে সিমেন্ট, হইতে পারে লাইম, হইতে পারে সুরকি। হয় আমি বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে সিমেন্ট ইউজ করব, অথবা লাইম ইউজ করব, অথবা সুরকি ইউজ করব। আর ইনার্ট ম্যাটেরিয়াল কি কি হইতে পারে? স্যান্ড, বালি হইতে পারে, অথবা স্টোন, স্টোন স্ক্রিনিং, যে কোনো একটা হইতে পারে। এবং তার সঙ্গে কি? তার সঙ্গে পরিমাণ মতো পানি মিশাইলে আমি যে আউটপুটটা পাবো, ওটাই হচ্ছে আমার মর্টার। তো আমরা এখন দেখবো যে মর্টার কি কি টাইপের হইতে পারে, টাইপস অফ মর্টার। মর্টার বিভিন্ন টাইপের হয়। তো প্রথমেই দেখেন যে সিমেন্ট মর্টার কনসিস্ট অফ মিক্সচার অফ সিমেন্ট, স্যান্ড এন্ড ওয়াটার ইন সুইটেবল প্রপোর্শন। আমরা যদি সিমেন্টের সাথে বালি এবং পানি যোগ করি, আমরা যেই আউটকামটা পাচ্ছি বা যেই মর্টারটা পাচ্ছি, এটাই কি? এটা হচ্ছে আমাদের সিমেন্ট মর্টার। এবং এই সিমেন্ট মর্টার হচ্ছে স্ট্রঙ্গার দেন এনি আদার মর্টার। লাইম মর্টার বা সুরকি মর্টার বা অন্যান্য যে ধরনের মর্টার আছে, সবার চাইতে বেশি শক্তিশালী বা বেশি স্ট্রেংথ প্রোভাইড করে কে? সিমেন্ট মর্টার বেশি স্ট্রেংথ প্রোভাইড করে। commonly used in the construction of load bearing wall column, এই ওয়ালগুলা আপনার লোড বিয়ার করে। আপনাদের বাসায় যে ওয়ালগুলা আছে, এগুলা কি? এগুলো হচ্ছে পার্টিশন ওয়াল, ঠিক আছে? এগুলা কি ওয়াল? পার্টিশন ওয়াল। পার্টিশন ওয়ালে, আপনি পার্টিশন ওয়ালগুলা আমরা কিন্তু নরমালি ব্রিক দিয়ে তৈরি করি, এগুলাকে নরমাল ব্রিক ওয়ালও বলে। আচ্ছা এরকম আওয়াজ হচ্ছে কার ব্যাকগ্রাউন্ডে? আচ্ছা দেখেন, এই এই যে ব্রিক ওয়াল, এই ব্রিক ওয়ালে কিন্তু আপনার, একটু দাঁড়ান, এই ব্রিক ওয়ালে কিন্তু সিমেন্ট মর্টার ইউজ করার দরকার নেই, ঠিক আছে? এখানে একটু মানে কনফিউজিং একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে দেখেন, মর্টার যে জিনিসটা, মর্টার হচ্ছে আমরা ইটের গাঁথনি তৈরি করতে ব্যবহার করি, দুইটা ইট একসাথে জোড়া লাগাইতে ব্যবহার করি। আর আপনার, আমি যখন একটা ওয়াল ব্রিক ওয়াল তৈরি করতেছি, আমি যখন একটা ব্রিক ওয়াল তৈরি করতেছি, এরকম দুইটা ব্রিককে জোড়া লাগানোর জন্য মর্টার ইউজ করতেছি। ব্যাকগ্রাউন্ডে কথা বলেন না, বাসায় যদি কেউ কথা বলেন মাইকটা মিউট করে কথা বলেন। দেখেন
আমরা যখন দুইটা ব্রিককে জোড়া লাগাচ্ছি, আমরা যেই পেস্ট ইউজ করতেছি ব্রিকগুলা জোড়া লাগাইতে, এই পেস্টটাকে বলা হচ্ছে আপনার মর্টার। ঠিক আছে, এখন দেখেন আমি যখন একটা লোড বিয়ারিং ওয়াল তৈরি করতেছি, ওই লোড বিয়ারিং ওয়ালটা কিন্তু আমি ব্রিকের ওয়াল না, ওইটা হচ্ছে আপনার সিসি ওয়াল, মানে হচ্ছে কনক্রিটের ওয়াল। আমি যদি এই মর্টারের সাথে একটা কোর্স এগ্রিগেট যোগ করে দেই, মানে হচ্ছে ব্রিক চিপস বা খোয়া যোগ করি, তাইলেই আমার এই মর্টারটা হয়ে যাচ্ছে কি কনক্রিট। আমার কথা কি বুঝছেন? এই তিনটা জিনিস, এই সিমেন্ট, স্যান্ড আর ওয়াটার হচ্ছে কি একসাথে মিলাইলে আমি পাচ্ছি মর্টার। বাট এই তিনটা জিনিসের সাথে যদি আমি কোর্স এগ্রিগেট মানে ব্রিক চিপস যোগ করি, তাইলে আমি কি পাচ্ছি? কনক্রিট পাচ্ছি। ওই কনক্রিটটা যদি আমি মানে যদি আমার লোড বিয়ারিং ওয়াল হয় বা এরকম কোন একটা ওয়াল, যে ওয়ালটা হচ্ছে লোড নিবে, বা কলাম, কলাম কি নিবে? অবশ্যই লোড নিবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে এই কনক্রিট ইউজ করতে হবে, এবং ওই কনক্রিটে এই যে মর্টারের অংশটুকু, এই কনক্রিটের এই মর্টারের অংশটুকুতে আমি লাইম কিংবা সুরকি ইউজ করব না, আমাকে কি ইউজ করতে হবে? অ্যাজ এ বাইন্ডিং ম্যাটেরিয়াল সিমেন্ট ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখেন দ্য প্রপোর্শন অফ সিমেন্ট টু স্যান্ড ভলিউম বেসিস, মানে হচ্ছে আমি কত ভাগ সিমেন্টের সাথে কত ভাগ বালি ইউজ করব, বা আমি এক সিএফটি সিমেন্টের সাথে কত সিএফটি বালি ইউজ করব, এটার অনুপাতগুলো হচ্ছে দেখেন ভ্যারিজ ফ্রম 1:2 টু 1:6 অর ইভেন মোর। মানে আমি এক ভাগ সিমেন্টের সাথে 2 ভাগ বালি থেকে শুরু করে এক ভাগ সিমেন্টের সাথে 6 ভাগ সিএফটি বালি মানে কি স্যার? ইউজ করতে পারি, এবং এই রেশিও গুলো হচ্ছে ভ্যারি করে। মেসোনারি ওয়াল, আপনি যদি ইটের ওয়াল তৈরি করেন, ওই ইটের ওয়ালে গাঁথনি তৈরি করতে আপনি যেই মর্টারটা ব্যবহার করবেন, ওই মর্টারে সিমেন্টের সাথে বালির প্রপোর্শন 1:6 থেকে 1:8 পর্যন্ত হইতে পারে। ঠিক আছে, আপনি যদি ফাউন্ডেশন কনক্রিটে মর্টার মানে কনক্রিট তৈরি করেন ফাউন্ডেশনে, নর্মালি আগেরকার দিনে ফাউন্ডেশন হচ্ছে আপনার ব্রিক ফাউন্ডেশন হইতো, এখনকার দিনে ব্রিক ফাউন্ডেশন দেখা যায় না, এখনকার দিনে হচ্ছে আপনার আরসিসি ফাউন্ডেশন বা সিসি ফাউন্ডেশন আমরা দেখি। তো ফাউন্ডেশন আপনি যদি কনক্রিট তৈরি করেন, ওই কনক্রিট তৈরি করার সময় সিমেন্ট আর বালির রেশিও 1:3 থেকে 1:4 পর্যন্ত হইতে পারে। আরসিসি ওয়ার্ক মানে যে জায়গায় হচ্ছে আপনি কনক্রিটের ঢালাই দিবেন, বাট ওই ঢালাইয়ের মাঝখানে আপনার রেইনফোর্সমেন্ট বা রডও থাকবে। ঠিক আছে, আরসিসি মানে কি? রেইনফোর্সড সিমেন্ট কনক্রিট। এই আরসিসি কাজের ক্ষেত্রে আপনি যে মর্টারটা তৈরি করবেন, ওই মর্টারে আপনার সিমেন্টের সাথে এক ভাগ সিমেন্টের সাথে 3 ভাগ বালি মিশাইতে হবে। আর্ক ওয়ার্ক, আর্ক মানে কি? অনেক সময় দেখবেন অনেক জায়গায় এরকম দেয়াল থাকে, দেয়ালে এরকম আর্ক থাকে। ঠিক আছে, দেয়ালগুলো হচ্ছে এরকম, এগুলাকে বলা হচ্ছে আর্ক। এইখানে দেখেন, এখানে আপনার ব্রিক গুলা কি সাসপেন্ডেড অবস্থায় আছে, মানে ব্রিক গুলার কোনো সাপোর্ট নেই। এরকম আর্ক ওয়ার্কে যখন আপনি ব্রিক গুলা মোর্টার দিয়ে জয়েন করবেন, ওই আর্ক ওয়ার্কে আপনার মোর্টারের রেশিও হইতে হবে 1:3, এক ভাগ সিমেন্টের সাথে 3 ভাগ বালি যোগ করতে হবে। পয়েন্টিং, দেখবেন অনেক সময় এরকম ব্রিক এক্সপোজ ওয়াল করা হয়, মানে যেখানে হচ্ছে আপনার ওয়ালটা প্লাস্টার করে না, ওয়ালটা হচ্ছে এরকম ব্রিক এক্সপোজড থাকে, ব্রিক গুলো হচ্ছে এরকম এক্সপোজড অবস্থায় থাকে। এই ব্রিক গুলার যখন এই বাউন্ডারি গুলা মার্কিং করে বা বাউন্ডারি গুলা যখন আলাদা করে, এগুলোকে বলা হচ্ছে পয়েন্টিং করা। এই পয়েন্টিং করার সময় যখন আপনি মর্টার ইউজ করবেন, ওই মর্টারে এই আপনার সিমেন্ট আর স্যান্ডের রেশিও হইতে হবে 1:3 থেকে 1:4, সরি 1:2 থেকে 1:3। এটা হচ্ছে পয়েন্টিং এর মর্টারের রেশিও। আর আমি যখন প্লাস্টারিং করব, এই যে দেখেন এখানে দেয়ালটা প্লাস্টার করছে, এই অংশটুকু হচ্ছে প্লাস্টার। তো প্লাস্টারিং করার সময় মর্টারের রেশিও হইতে হবে 1:3 থেকে 1:4, মানে এক ভাগ সিমেন্টের সাথে 3 ভাগ বালি বা এক ভাগ সিমেন্টের সাথে 4 ভাগ বালি যোগ করতে হবে। তাহলে সিমেন্ট মর্টারের এই জিনিসগুলো কি বুঝছেন? কোথায় ব্যবহার করব, কোথায় ব্যবহার করলে কোন রেশিওতে করব, জিনিসগুলো কি ক্লিয়ার হয়েছে নাকি ক্লিয়ার হয় না এখনো? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার স্যার। আমি যে জিনিসটা আরেকবার বলি, আমি যখন স্যান্ড প্লাস সিমেন্ট প্লাস ওয়াটার, স্যার আপনি যে বলেন সিএফটি, স্যার সিএফটি, সিএফটি দিয়ে স্যার কি বোঝায় স্যার? কিউবিক ফিট। সিএফটি মানে হচ্ছে কিউবিক ফিট বা ফিট কিউব, একই কথা। কিউবিক ফিট, ফিট কিউব একই কথা। ঠিক আছে, আমি যদি স্যান্ড সিমেন্ট ওয়াটার যোগ করি, তাহলে আমি যেটা পাচ্ছি এটা হচ্ছে মর্টার। আমি জাস্ট যদি এই জিনিসটার সাথে একটা কোর্স এগ্রিগেট যোগ করে দেই, ব্রিক চিপস বা হচ্ছে খোয়া বা স্টোন যোগ করি এজ এ কোর্স এগ্রিগেট হিসেবে, তাইলে আমার এই জিনিসটা হয়ে যাচ্ছে কি কনক্রিট। সহজ কথায় বললাম, আমি যদি মর্টারের সাথে কোর্স এগ্রিগেট যোগ করি, মর্টার প্লাস কোর্স এগ্রিগেট, তাহলে কি পাচ্ছি? কনক্রিট পাচ্ছি।
বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন যে লাইম মর্টার, মিক্সচার অফ লাইম। তো লাইম হইতে পারে তিনটা ফর্মে, ফ্যাট লাইম হইতে পারে, নরমাল বা কুইক লাইম হইতে পারে, অথবা হাইড্রোলিক লাইম হইতে পারে। ঠিক আছে, আপনি যদি লাইমের সাথে স্যান্ড এবং ওয়াটার যোগ করেন, এখন আমি সিমেন্টের জায়গায় অ্যাজ এ বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে কি ব্যবহার করতেছি? লাইম ব্যবহার করতেছি। তো জাস্ট আমি যদি সিমেন্টকে লাইম দিয়ে রিপ্লেস করি তাইলেই ওইটা কি লাইম মর্টার। তো লাইমের তিনটা ফর্ম হইতে পারে, ফ্যাট লাইম, কুইক বা নরমাল লাইম, অথবা হাইড্রোলিক লাইম। তো if fat lime is used, it should be slaked before using. আমি যদি ক্যালসিয়াম কার্বনেট বা ফ্যাট লাইম ইউজ করি, এই ফ্যাট লাইমটা হচ্ছে আমি যদি ইউজ করার আগে এটাকে এটার সাথে পানি মিশায় এটাকে হচ্ছে স্লেকড বা এটাকে হচ্ছে মানে গলায় ফেলতে হবে, বা এটাকে কি বলবো আসলে মানে ক্যালসিয়াম কার্বনেট তো হচ্ছে চুনা পাথর, এই পাথরটাকে হচ্ছে আমাকে পানি মিলায়, পানিটাকে হচ্ছে আগে মানে পানি মিলায় এই ক্যালসিয়াম কার্বনেটটাকে হচ্ছে একটু সলিউবেল বা এরকম একটু মানে গলা গলা অবস্থায় নিয়ে যেতে হবে। ফ্যাট লাইম মর্টার প্রপোর্শন, মানে আমি যদি ক্যালসিয়াম কার্বনেটের সাথে বালি যোগ করি, মানে ফ্যাট লাইম কি, ফ্যাট লাইম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর। আমি যদি ফ্যাট লাইমের সাথে বালি যোগ করি তাইলে ফ্যাট লাইম আর বালির রেশিও হইতে হবে 1:1। এবং মনে রাখবেন ফ্যাট লাইমের বাইন্ডিং প্রপার্টি হচ্ছে সবচেয়ে কম বা খারাপ। আমি যদি অর্ডিনারি লাইম বা কুইক লাইমের সাথে, আমার অর্ডিনারি লাইম বা কুইক লাইম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আমি যদি ক্যালসিয়াম কার্বনেটকে কম্বাসন করি, আচ্ছা একটু একটু হোল্ড করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। আচ্ছা দেখেন, আমি যদি অর্ডিনারি লাইম মানে ক্যালসিয়াম অক্সাইড ইউজ করি, তাহলে ক্যালসিয়াম অক্সাইডের সাথে যদি আমি বালি মিশায় লাইম তৈরি করি, ওই ক্ষেত্রে হচ্ছে আমার অর্ডিনারি লাইম আর বালির রেশিও হইতে পারবে 1:2। মানে আমি কম পরিমাণে লাইমের সাথে বেশি পরিমাণে বালি ব্যবহার করতে পারতেছি, কারণ ফ্যাট লাইমের চাইতে অর্ডিনারি লাইম বা কুইক লাইমের বাইন্ডিং প্রপার্টি আরেকটু ভালো। এবার দেখেন, আমি যদি হাইড্রোলিক লাইম মানে ক্যালসিয়াম অক্সাইডের সাথে যদি আমি পানি যোগ করি, তাহলে আমি পাচ্ছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে হাইড্রোলিক লাইমও বলতেছি। হাইড্রোলিক লাইমের বাইন্ডিং প্রপার্টি সবচেয়ে ভালো। আমি হাইড্রোলিক লাইম যদি মর্টার হিসেবে মানে মর্টার তৈরি করতে ব্যবহার করি, তাহলে ওই হাইড্রোলিক লাইম আর বালির রেশিও হইতে পারবে কত? 1:4। মানে আমি একদম কম পরিমাণে লাইমের সাথে বেশি পরিমাণে বালি ব্যবহার করতে পারবো, কারণ যেহেতু হাইড্রোলিক লাইমের বাইন্ডিং প্রপার্টি ভালো। দেখেন যে হাইড্রোলিক লাইম হ্যাজ গ্রেটার সিমেন্টিং বা বাইন্ডিং পাওয়ার দেন আদার্স। হাইড্রোলিক লাইমের হচ্ছে কুইক লাইম অথবা ফ্যাট লাইমের তুলনায় সিমেন্টিং ক্যাপাবিলিটি বা বাইন্ডিং ক্যাপাবিলিটি সবচাইতে ভালো। ঠিক আছে, তাইলে সিমেন্ট মর্টার কি জিনিস আর লাইম মর্টার কি জিনিস বুঝছেন? বোঝা গেছে? জি স্যার। জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, এবার দেখেন মাড মর্টার। ঠিক আছে, মিক্সচার অফ পাডেল মাড এন্ড ওয়াটার এট দ্য রিকোয়ার্ড কনসিস্টেন্সি। এখন হচ্ছে আমি বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে সিমেন্টও ব্যবহার করতেছি না, লাইমও ব্যবহার করতেছি না, সুরকিও ব্যবহার করতেছি না। আমি অ্যাজ এ বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে পাডেল মাড বা কাদা, আমি কাদা ইউজ করতেছি। এরকম পাডেল মাড বা কাদার সাথে যদি আমি বালি মিশাই এবং পানি মিশাই, তাহলে যেই মর্টারটা আমি পাচ্ছি ওই মর্টারটাকে বলে হচ্ছে কি মাড মর্টার বা কাদার মর্টার, বা হচ্ছে কি পাডেল মর্টারও বলতে পারেন বা পাডেল মাড। মানে আমি এই মর্টারটা তৈরি করতে কোন ধরনের মাটি বা কোন ধরনের সয়েল ইউজ করতেছি? পাডেল মাটি ইউজ করতেছি বা কাদা মাটি ইউজ করতেছি। আচ্ছা, তাহলে এটা দিয়ে কি মাঠ হয়? তিনটা জিনিস বুঝলেন। একটা হচ্ছে কি বুঝলেন, সিমেন্ট মর্টার কি জিনিস আমরা দেখলাম, লাইম মর্টার কি জিনিস আমরা দেখলাম, মাড মর্টার কি জিনিস আমরা দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে গজ মর্টার কি জিনিস। গজ লাইম মর্টার উইথ হ্যাভিং সাম সিমেন্ট টু ইনক্রিজ সিমেন্টিং প্রপার্টি। স্যার স্যার মাড মর্টারটা আরেকবার একটু বলুন। মাড মর্টার হচ্ছে আপনি অ্যাজ এ বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে সিমেন্ট, লাইম, সুরকি এগুলা ব্যবহার না করে এগুলার পরিবর্তে যদি কাদামাটি ব্যবহার করে, ঠিক
ঠিক আছে, জি স্যার। অ্যাজ এ বাইন্ডিং ম্যাটেরিয়াল। ইনার্ট ম্যাটেরিয়াল হিসেবে আপনি বালি বা স্টোন স্ক্রিনিং ব্যবহার করতে পারেন, বাট অ্যাজ এ বাইন্ডিং বা অ্যাজ এ সিমেন্টিং ম্যাটেরিয়াল হিসেবে আপনি যদি সিমেন্ট, লাইম অথবা সুরকির পরিবর্তে কাদামাটি ব্যবহার করেন, তাহলে ওই মর্টারটাকে বলে হচ্ছে মাড মর্টার। ঠিক আছে, ওকে স্যার। জি স্যার, থ্যাংক ইউ। এবার দেখেন গজ মর্টার কি জিনিস। লাইম মর্টার উইথ হ্যাভিং সাম সিমেন্ট টু ইনক্রিজ সিমেন্টিং প্রপার্টি। যদি আপনি লাইম মর্টার তৈরি করার সময় লাইম প্লাস স্যান্ড প্লাস ওয়াটারের সাথে অল্প পরিমাণে সিমেন্ট যোগ করেন, কারণ লাইমের তুলনায় অবশ্যই সিমেন্টের বাইন্ডিং ক্যাপাবিলিটি বা সিমেন্টিং ক্যাপাবিলিটি বেশি। আপনি যদি অ্যাজ এ বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে লাইমই ব্যবহার করতেছেন, কিন্তু লাইমের সাথে অল্প পরিমাণে সিমেন্ট আপনি অ্যাড করতেছেন, তখন এই মানে লাইম আর সিমেন্টের যে কম্বিনেশন বা কম্বিনেশন অফ মর্টার, যেটা এটাকেই বলা হচ্ছে কি গজ মর্টার। ঠিক আছে, এটা কখন আমরা ব্যবহার করব? আমাকে বলেন তো কোন ধরনের লাইমের সিমেন্টিং প্রপার্টি সবচেয়ে খারাপ? ফ্যাট লাইমের সবচেয়ে খারাপ, কুইক লাইমের সবচেয়ে খারাপ, নাকি হাইড্রোলিক লাইমের সবচেয়ে খারাপ? বাইন্ডিং প্রপার্টি সবচেয়ে খারাপ কোনটা? স্যার। ফ্যাট লাইমের না? জি স্যার। ক্যালসিয়াম কার্বনেটের হচ্ছে বাইন্ডিং প্রপার্টি সবচেয়ে খারাপ। আমি যদি অ্যাজ এ বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে লাইম মর্টার তৈরি করার সময় ফ্যাট লাইম ইউজ করি, তো তখন যেহেতু ফ্যাট লাইমের বাইন্ডিং প্রপার্টি অনেক খারাপ, এটার বাইন্ডিং প্রপার্টি একটু বেটার করার জন্য বা ইনক্রিজ করার জন্য আমি সামান্য পরিমাণে সিমেন্ট অ্যাড করতে পারি। ঠিক আছে, দেখেন যে ইউজুয়ালি ইউজড উইথ ফ্যাট লাইম মর্টার অ্যাজ দিস কাইন্ড অফ লাইম পজেস ভেরি উইক সিমেন্টিং প্রপার্টি। তো যেহেতু ফ্যাট লাইমের সিমেন্টিং প্রপার্টি খুবই খারাপ, এটার সিমেন্টিং প্রপার্টিটাকে ইনক্রিজ করার জন্য অ্যাজ এ বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে আমি ফ্যাট লাইমের সাথে অল্প পরিমাণে সিমেন্ট যোগ করতে পারি, তখন এটাকে আমি গজ মর্টার বলতেছি। সিমেন্ট ইন লাইম মর্টার ইনক্রিজেস ইটস স্ট্রেংথ, হাইড্রোলিসিটি এন্ড রেট অফ সেটিং। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে জানি কার কথা হইতেছে, একটু মিউট করে দেন। যদি কেউ কিছু জিজ্ঞেস করতে চান তখন আনমিউট করে জিজ্ঞেস করেন, ঠিক আছে? আর নরমালি মিউট থাকেন, নাহলে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হয়। আচ্ছা দেখেন, আমি যদি লাইম মর্টারে সিমেন্ট মানে সিমেন্ট যোগ করি এটার সিমেন্টিং প্রপার্টি বা বাইন্ডিং প্রপার্টি বাড়ানোর জন্য, তখন কি হবে? তখন হচ্ছে দেখেন এই মর্টারটার স্ট্রেংথ বাড়বে, এটা বেশি পরিমাণে স্ট্রেংথ প্রোভাইড করতে পারবে, এটার হাইড্রোলিসিটি বাড়বে। একটু খেয়াল করেন যে হাইড্রোলিসিটি কি জিনিস। এই টার্মটা আপনাদের জন্য একটু নতুন প্লাস ইম্পর্টেন্ট। হাইড্রোলিসিটি, হাইড্রোলিসিটি মানে হচ্ছে পানির নিচে সিমেন্টের বা পানির নিচে হচ্ছে লাইমের জমাট বাঁধার ক্ষমতা। আপনি মনে করেন একটা ব্রিজ তৈরি করছেন, ব্রিজের পায়ার গুলা বা পা গুলা কি পানির নিচে থাকবে না? এরকম অনেক সময় তো আমরা আন্ডার ওয়াটার স্ট্রাকচার তৈরি করি, আন্ডার ওয়াটার স্ট্রাকচার। তো পানির মধ্যে যদি এরকম কোন স্ট্রাকচার তৈরি করি, তাহলে কিন্তু পানির নিচে কংক্রিটের বা সিমেন্টের জমাট বাঁধতে অনেক বেশি সময় লাগবে, যেহেতু পানির নিচে আছে। আমি চাই যে পানির নিচে যদি আমি এরকম লাইম মর্টার ইউজ করি, মর্টারটা একটু তাড়াতাড়ি স্ট্রেংথ গেইন করবে বা তাড়াতাড়ি জমাট বাঁধবে। আমি যদি লাইম মর্টারকে তাড়াতাড়ি জমাট বাঁধাতে চাই পানির নিচে, তাহলে আমি লাইমের সাথে একটু পরিমাণে সিমেন্ট যোগ করে ওটাকে গজ মর্টারে কনভার্ট করতে পারলে ওইটা পানির নিচে অনেক বেশি তাড়াতাড়ি জমাট বাঁধবে। এবং দেখেন রেট অফ সেটিং, সেটিং কি জিনিস? আমরা ইনিশিয়াল সেটিং টাইম, ফাইনাল সেটিং টাইম বলছিলাম। কনক্রিট যখন জমাট বাঁধা শুরু করে ওইটাকে বলা হচ্ছে তার ইনিশিয়াল সেটিং টাইম, এবং সে যখন আলটিমেটলি জমাট বেঁধে পুরোপুরি শক্ত হয়ে যায় ওইটাকে বলা হচ্ছে ফাইনাল সেটিং টাইম। আমি যদি লাইমের সাথে বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে একটু সিমেন্ট যোগ করি, তাহলে আমি এই মর্টারটার স্ট্রেংথ, হাইড্রোলিসিটি, পানির নিচে জমাট বাঁধার যে ক্যাপাবিলিটি, প্লাস তার রেট অফ সেটিং, মানে সে তাড়াতাড়ি সেট হবে। ঠিক আছে, তার সেটিং টাইম হচ্ছে আমি কমায় ফেলতে পারবো। আচ্ছা, এরপর দেখেন যে ইউজড ফর ব্রিক অর স্টোন ম্যাসনারি ইন ফাউন্ডেশন। আমি যখন মাটির নিচে ফাউন্ডেশন তৈরি করতেছি, আমি যদি ওই ফাউন্ডেশনটা আরসিসি ফাউন্ডেশন তৈরি না করে আমি যদি ব্রিক ফাউন্ডেশন বা স্টোন ফাউন্ডেশন তৈরি করি, তো সেই ক্ষেত্রে ব্রিক গুলাকে জোড়া লাগাইতে বা স্টোন গুলাকে জোড়া লাগাইতে হচ্ছে আমি অ্যাজ এ বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে গজ মর্টার তৈরি মানে ব্যবহার করতে পারি। বোঝা গেছে গজ মর্টার কোথায় কোথায় ব্যবহার করতেছি এবং গজ মর্টারটা কিভাবে তৈরি করতেছি? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, বাট সবচাইতে বেশি আমরা ইউজ করি হচ্ছে সিমেন্ট মর্টার। আমরা লাইম মর্টার বা গজ মর্টার বা মাড মর্টার এগুলা মানে নরমালি অত একটা দেখবেন না। আশেপাশে যতগুলা স্ট্রাকচার তৈরি হয় দেখবেন যে
সবখানেই হচ্ছে অ্যাজ এ মর্টার হিসেবে আমরা সবচেয়ে বেশি পপুলার হচ্ছে কি সিমেন্ট মর্টার। আমরা এখন দেখবো হচ্ছে যে হাউ উই ক্যান প্রিপেয়ার সিমেন্ট মর্টার। ঠিক আছে, যে প্রিপারেশন স্টেপস অফ সিমেন্ট মর্টার। Sand and cement are measured in a dry state and spread to a uniform thickness on a non-porous platform. প্রথমে দেখেন সিমেন্ট এবং বালি শুকনো অবস্থায় পরিমাণ মতো নিয়ে আপনার ইউনিফর্ম থিকনেস মানে হচ্ছে প্রথমে হচ্ছে আপনি বালি এভাবে ছড়াই দিবেন, মনে করেন এতটুকু হচ্ছে বালি, এরপর হচ্ছে আপনি তার উপরে সিমেন্ট এভাবে ছড়াই দিবেন, সিমেন্ট আর বালি একটার উপর আরেকটা আপনি এভাবে ছড়াই দিবেন ইউনিফর্ম থিকনেসে। ঠিক আছে, এবং এগুলা আপনি পরিমাণ করবেন কি শুকনো অবস্থায়, মানে মনে করেন আপনি জানেন যে 1:2 সিমেন্ট আর বালির রেশিও, তাহলে আপনি ফার্স্টে 2 ভাগ বালিকে হচ্ছে এভাবে একটা নন পোরাস শীট বা নন পোরাস ম্যাটেরিয়ালের উপরে এভাবে ছড়াই দিবেন। এটা টিনের শীট হইতে পারে বা পলিথিন হইতে পারে, এটার উপর ছড়াই দিয়ে আপনি দেখেন যে সিমেন্ট ইজ স্প্রেড ওভার স্যান্ড। প্রথমে আপনি বালি দিবেন, বালির উপর আপনি সিমেন্ট গুলাকে ছড়াই দিবেন। অ্যাজ ইউজুয়াল স্যান্ড ইজ মেজার্ড ইন ফিট কিউব, মানে আপনি বালিটা পরিমাপ করবেন হচ্ছে সিএফটি তে বা ফিট কিউবে, বাট সিমেন্ট ইজ মেজার্ড বাই ওয়েট 40 কেজি পার ফিট কিউব। তার মানে আপনি যদি 3 সিএফটি বালি আপনি যোগ করেন, আপনি জানেন যে আপনার এই সিমেন্ট মর্টারটা তৈরি করতে সিমেন্ট আর বালির রেশিও হচ্ছে 1:3, তার মানে 1 ভাগ সিমেন্টের সাথে 3 ভাগ বালি যোগ করতে হবে, 3 ভাগ কি বালি। তাহলে নরমালি দেখেন যে 3 সিএফটি বালির সাথে কত সিএফটি সিমেন্ট যোগ করতে হবে? 1 সিএফটি না? জি স্যার। এই যে 1 সিএফটি সিমেন্ট যোগ করতে হবে, ওইটা আপনি আসলে সিএফটি তে মেজার করবেন না, আপনি 1 সিএফটি সিমেন্টের জায়গায় হচ্ছে 40 কেজি সিমেন্ট যোগ করে দিবেন। ঠিক আছে, মানে 1 ফিট কিউব সিমেন্ট মানে হচ্ছে আসলে 40 কেজি সিমেন্ট। বোঝা গেছে? বুঝতে পারছেন? আপনি যখন বালি যোগ করবেন, মনে করেন আপনি সিমেন্ট আর বালি মিশাবেন, আপনি জানেন যে আপনাকে সিমেন্ট আর বালির অনুপাত হচ্ছে কত? 1:3। আপনি যখন বালিটা পরিমাপ করবেন এরকম একটা মনে করেন পাত্র ইউজ করতে পারেন, দেখবেন যে সাইটে এরকম পাত্র ইউজ করে, এগুলাকে মানে মিস্ত্রিরা বলে হচ্ছে ফেরানা জানি প্যারা বলে বাংলায়। এই পাত্রটার ডাইমেনশন মনে করেন 1 ফিট 1 ফিট 1 ফিট 1 ফিট 1 ফিট। তাহলে আপনি যদি এটা বালি দিয়ে ফিল আপ করেন, ওই বালিটার ভলিউম কি হবে? 1 সিএফটি হবে না বা 1 ফিট কিউব হবে না? জি স্যার। আপনি যদি এরকম 3 বক্স বালি নেন তাইলে কত সিএফটি বালি পাইলেন? 3 সিএফটি বালি পাইলেন না? যদি এরকম 3 বক্স বালি নেন, জি স্যার, এরকম 3 বক্স বালি বা 3 সিএফটি বালির সাথে আপনাকে যদি মানে এক ভাগ সিমেন্ট মিলাইতে হয়, তাহলে আসলে 1 সিএফটি আপনি সিমেন্ট মিলাবেন। 1 সিএফটি সিমেন্ট আসলে আপনি এরকম কোনো পাত্রে মেজার করবেন না, আপনি কি করবেন? ওজন করবেন, 40 কেজি ওজন করে আপনি 40 কেজি সিমেন্ট যোগ করবেন এরকম 3 বক্স বালির সাথে। বোঝা গেছে? আচ্ছা, এবার মনে করেন আপনি বালি আর সিমেন্ট একটার উপর একটা রাখলেন শুকনো অবস্থায়। ফর এ গিভেন ব্যাচ দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার টু বি অ্যাডেড ইজ ক্যালকুলেটেড। এবার এখানে কি পরিমাণ পানি যোগ করতে হবে এটা আপনি হিসাব করবেন। ঠিক আছে, পানির পরিমাণটা বের করতে হবে ক্যালকুলেশন করে। আমরা দেখবো যে কিভাবে পানির পরিমাণটা বের করে। আমরা যখন মিক্স ডিজাইন অফ কনক্রিট করব তখন হচ্ছে এই মানে কতটুকু সিমেন্টের সাথে কতটুকু বালির সাথে কি পরিমাণে পানি যোগ করতে হবে এবং এই পানির পরিমাণটা কিভাবে বের করতে হয় এটা আমরা তখন দেখবো। ঠিক আছে, আচ্ছা মনে করেন আপনি পানির পরিমাণটা ক্যালকুলেশন করে বের করে ফেলছেন। যেই পরিমাণ পানি লাগবে তার অর্ধেক পরিমাণ 1/2 অফ দ্যাট কোয়ান্টিটি ইজ স্প্রিংকেলড অন দ্য এবভ ড্রাই মিক্স। মানে দেখবেন যে মাঝখানে এরকম একটা গর্তের মতো করে, কখনো সাইটে এরকম মোটর মিলাতে দেখছেন? দেখবেন যে মাঝখানে একটা গর্তের মতো করে যেই পরিমাণ পানি অ্যাড করতে হবে তার অর্ধেক পরিমাণ পানি হচ্ছে ঢেলে দেয়। ঠিক আছে, তার অর্ধেক পরিমাণ পানি ঢেলে দিয়ে এই পুরা মানে মিশ্রণটাকে হচ্ছে 2-3 বার উপর নিচ করা হয়, মানে 2-3 বার উপর নিচ করে ভালো মতো মিশ্রণ মানে মিশাবেন। ঠিক আছে, দেখেন যে ফর এ গিভেন ব্যাচ দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার টু বি অ্যাডেড ইজ ক্যালকুলেটেড 1/2 অফ দ্যাট কোয়ান্টিটি ইজ স্প্রিংকলেড অন দ্য এবভ ড্রাই মিক্স। মানে শুকনা মিক্সচারের উপরে অর্ধেক পরিমাণ পানি আপনি যোগ করলেন। The mixture is again turned over twice or thrice to prepare a semi-wet mix. Then এই পুরা মিক্সচারটাকে হচ্ছে আপনার 2-3 বার উপর নিচ করে ভালো মতো মিলাইতে হবে, একটা সেমি ওয়েট মানে অর্ধ ভিজা একটা মিক্সচার তৈরি করবেন আপনি। ঠিক আছে, the remaining quantity of water, এই যে আপনি অর্ধেক পানি যোগ করছিলেন বাকি অর্ধেক পানি তো আপনার কাছে এখনো আছে, যেই অর্ধেক পানি বাকি আছে এবার আপনি ওই অর্ধেক পানি যোগ করবেন। ঠিক আছে, যোগ করে দেখেন যে is added to the semi wet mix
ওই সেমি ওয়েট যে মিক্সচারটা তৈরি করছিলেন তার সাথে হচ্ছে এবার বাকি অর্ধেক পানি যোগ করে এগেইন দা হোল মিক্সচার ইজ টার্ন টুয়াইস অর থ্রাইস, এগেইন হচ্ছে পুরো মিক্সচারটাকে 2-3 বার আপনি আপ ডাউন বা উপর নিচ করে ভালো মতো মিলাবেন টু ফর্ম সিমেন্ট মর্টার অফ দ্য রিকোয়ার্ড কনসিস্টেন্সি। মানে আপনি এটার কনসিস্টেন্সি বা এটার মানে আপনার কি বলবো এটার এটা কতটুকু পেস্ট হবে, এটার আপনার যে রিকোয়ার্ড পেস্টিং কোয়ান্টিটি বা রিকোয়ার্ড যে সিমেন্টিং মানে কি বলবো আসলে রিকোয়ার্ড যে কনসিস্টেন্সি ওই অনুযায়ী পানি যোগ করতে হবে এটার সাথে, ঠিক আছে? নাও দ্য মর্টার ইজ রেডি ফর ইউজ, পানি যোগ করার পরে মানে আপনি মর্টারটা ব্যবহার করতে পারবেন। all the work done in cement mortar should be kept wet for about 15 to 21 days for curing by occasional sprinkling of water। আপনি মনে করেন একটা দেয়াল তৈরি করছেন, এই দেয়ালটাতে ইটগুলা জয়েন করতে আপনি মর্টার ইউজ করছেন, যেখানেই আপনি সিমেন্ট মর্টার ইউজ করতেছেন ওই স্ট্রাকচারটাকে 15 থেকে 21 দিন অকেশনালি পানি দিয়ে আপনাকে ভিজায় রাখতে হবে বা ওটার মধ্যে পানি ছিটাইতে হবে, এবং এটাকে বলা হচ্ছে কিউরিং করা। কেন? কারণ হচ্ছে সিমেন্ট হাইড্রেশন রিঅ্যাকশন করে হিট রিলিজ করবে, অনেক বেশি টেম্পারেচার জেনারেট করবে, তো যেন এই মর্টারের গায়ে ক্র্যাক ফর্ম না করে এই জন্য এটাকে ঠান্ডা রাখতে হবে, যেহেতু এটা কন্টিনিউয়াস হাইড্রেশন রিঅ্যাকশন করে হিট রিলিজ করতেছে। এই জন্য হচ্ছে আমাকে অকেশনালি ডেইলি মনে করেন কিছুক্ষণ পর পর আপনি এটাকে পানি দিয়ে ভিজাইতে পারেন, বা এটার মধ্যে একটা চটের বস্তা মানে ভিজা চটের বস্তা পেঁচিয়ে রাখতে পারেন, মানে চেষ্টা করতে হবে এটার মধ্যে যেন ময়েশ্চার থাকে, যেন এটা অতিরিক্ত পরিমাণে হিট রিলিজ করে আপনার ক্র্যাক ফর্ম না করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আমাদের মর্টার প্রিপারেশন হয়ে গেছে। এখন হচ্ছে যে মর্টারটা আমরা প্রিপেয়ার করছি এই মর্টারটা ইউজ করার সময় আমাদেরকে কিছু প্রিকশন মেনটেন করতে হবে বা কিছু জিনিস খেয়াল রাখতে হবে। জিনিসগুলা কি দেখেন, যে প্রিকশন ইন ইউজিং মর্টার, ব্রিক অর স্টোন টু বি জয়েন্টেড বাই মর্টার should be used by soaking them in water for at least 12 hours। মানে আমরা যেই ব্রিক গুলা বা যেই পাথরগুলা স্টোনগুলা মর্টার ইউজ করে জোড়া লাগাবো, ওই পাথর বা ওই ব্রিক গুলা হচ্ছে মানে মর্টারের সাহায্যে জোড়া লাগানোর আগে বা মর্টারের মানে কনস্ট্রাকশন কাজের আগে ওই ব্রিক গুলাকে বা পাথর গুলোকে হচ্ছে 12 ঘন্টা পানিতে ভিজায় রাখতে হবে, ঠিক আছে? After preparation of mortar, it should be used as its destined place as early as possible। মর্টার তৈরি করার পরে মর্টারটা যে জায়গায় ইউজ করতে চান আপনি যত তাড়াতাড়ি সম্ভব ইউজ করে ফেলতে হবে, নাইলে কি হবে সিমেন্টের সেটিং টাইম মানে সিমেন্টের হাইড্রেশন রিঅ্যাকশন শুরু হয়ে সিমেন্ট শক্ত হওয়া শুরু করবে বা সিমেন্ট জমাট বাঁধা শুরু করবে, এবং সিমেন্ট জমাট মানে বাঁধা শুরু হয়ে যাওয়ার পরে আপনি যদি ওই মর্টারটা নিয়ে নড়াচড়া করেন বা জোর করেন, সিমেন্ট তো তার প্লাস্টিক লিমিটে পৌঁছায় গেছে, তখন দেখবেন যে সিমেন্ট মানে মর্টারের গায়ে এরকম ক্র্যাক ফর্ম করতেছে, ঠিক আছে? এবং দেখেন যে সিমেন্ট মর্টার উইদিন 13 মিনিটস অফ অ্যাডিং ওয়াটার, মানে আপনি সিমেন্ট আর বালির সাথে পানি যোগ করার পরে যখন সিমেন্ট মর্টার পাইছেন তার মানে পানি যোগ করার 30 মিনিটের মধ্যে এটা যে জায়গায় ব্যবহার করতে আপনি চান ব্যবহার করে ফেলতে হবে। 30 মিনিট পরে যদি আপনি ব্যবহার মানে আপনার যদি আরো কাজ বাকি থাকে তাহলে যেই মর্টারটা আপনি মানে মিক্সচারটা আপনি তৈরি করছিলেন ওই মিক্সচারটা ফেলে দিতে হবে এবং নতুন মিক্সচার আবার মিলাইতে হবে, কারণ 30 মিনিট পরে দেখা যাবে যে সিমেন্টের সেটিং টাইম শুরু হয়ে গেছে, সিমেন্ট অলরেডি হার্ড হওয়া শুরু হয়ে গেছে, এবং তখন যদি আপনি এটাকে মানে এটার প্লাস্টিক ফর্ম এটা প্লাস্টিক অবস্থায় চলে গেছে, জোর করে এই মোটর দিয়ে আপনি কাজ করতে চান দেখবেন যে ওই মোটরটার গায়ের মধ্যে মানে কনস্ট্রাকশন কাজের পরে যখন সিমেন্ট শক্ত হয়ে গেছে দেখবেন গায়ের মধ্যে ক্র্যাক ফর্ম করছে। বাট পানি দিয়ে নরম করার পরেও হ্যাঁ মানে আপনি তো সিমেন্ট তো পাউডার ফর্মে আছে, বালিও পাউডার ফর্মে আছে, এটার সাথে যখন আপনি পানি মিলাইছেন এটা হচ্ছে একটা পেস্ট ফর্মে চলে গেছে বা আপনি মর্টার তৈরি করলেন, এটা পেস্ট ফর্মে পানি মিলানোর পর 30 মিনিটের মধ্যেই সিমেন্ট মর্টারটাকে ইউজ করে ফেলতে হবে। বাট আপনি যদি মানে বাইন্ডিং মেটেরিয়াল হিসেবে লাইম ইউজ করেন, সিমেন্ট না ইউজ করে যদি লাইম ইউজ করেন সেই ক্ষেত্রে এটাকে আপনি 36 ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবেন, 36 আওয়ার্স। স্যার লাইম কি ওই সাদা সিমেন্টটাকে বলে? না, ওটাকে হোয়াইট সিমেন্ট বলে, লাইম হচ্ছে চুন। স্যার এটা কি জিপসাম যেটা এটা? না, জিপসাম অন্য জিনিস, হোয়াইট সিমেন্ট অন্য জিনিস। জিপসাম হচ্ছে সিমেন্টের একটা ইনগ্রেডিয়েন্ট। আচ্ছা দেখেন, মর্টার শুড বি স্টিফ বাট ওয়ার্কেবল, মানে মর্টার বেশি লিকুইড হইতে পারবে না, এটা কি স্টিফ বা একটু মানে ঘন হইতে হবে, কিন্তু এটা এতটাও ঘন বা এতটা শক্ত হইতে পারবে না যেন মানে এটা নিয়ে কাজ না করা যায়, মানে এটা যেন আপনি এটা স্টিফ হইতে হবে বাট যেন আপনি ডিজায়ার্ড শেপ দিতে পারেন, এটাও মাথায় রাখতে হবে। It should be as stiff as possible without affecting its convenience in use, মানে যতটুকু সম্ভব এটাকে স্টিফ বা দৃঢ় হইতে হবে, বাট এটাও মাথায় রাখতে হবে যেন আমি অতিরিক্ত শক্ত না করে ফেলি, কারণ অতিরিক্ত শক্ত করে ফেললে কি হবে, এটাকে আপনি যখন নাড়াচাড়া করবেন এটা যদি প্লাস্টিক রেঞ্জে থাকে বা প্লাস্টিক স্টেটে থাকে তাহলে এটাকে জোর করে কোন একটা শেপ দিলে
দেখা যাবে আলটিমেটলি এটা ফেল করবে, বা এটা যখন সেটিং রিঅ্যাকশন করে শক্ত হয়ে যাবে এটা দেখবেন যে এটার মধ্যে ক্র্যাক ফর্ম করছে। ওয়ার্কস মেড ফ্রম মর্টার শুড বি কেপ্ট ওয়েট ফর 2 weeks to 3, মানে 2 থেকে 3 সপ্তাহ হচ্ছে মর্টার দিয়ে যে কাজটা করতেছেন ওটাকে পানিতে ভিজাইতে হবে কিউরিং এর জন্য, ঠিক আছে, ফর কিউরিং পারপাস। তাহলে মর্টার কি কি রকম হতে পারে, সিমেন্ট মর্টার কিভাবে তৈরি করে, এবং মর্টার ইউজ করার সময় কি কি ব্যাপার মাথায় রাখতে হবে, জিনিসগুলো কি বুঝছেন? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার দেখেন যে টেস্টিং অফ মর্টার। আপনি যে মর্টারটা তৈরি করছেন, মর্টারটা কি আসলে ভালো না খারাপ, এটা কি আসলে রিকোয়ার্ড স্ট্রেংথ প্রোভাইড করতে পারবে নাকি পারবে না, এইটা আমি বুঝবো কিভাবে? এইটা বোঝার জন্য ল্যাবরেটরিতে কিছু ডিস্ট্রাকটিভ টেস্ট করা হয়, মানে হচ্ছে মর্টারটা নষ্ট হয়ে যায়, আপনি মর্টার দিয়ে কোনো একটা স্যাম্পল তৈরি করবেন, এরপর স্যাম্পলটাকে আপনি ভেঙে ফেলবেন। তো এই ধরনের টেস্টগুলোকে বলা হচ্ছে ডিস্ট্রাকটিভ টেস্ট। আর নন ডিস্ট্রাকটিভ টেস্ট হচ্ছে কোনগুলো, যেখানে হচ্ছে আপনার স্যাম্পল আপনি ভাঙবেন না, আপনি সফটওয়্যার অ্যানালাইসিস করতেছেন বা স্যাম্পল নষ্ট হচ্ছে না, এই ধরনের টেস্টগুলোকে বলা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ টেস্ট। তো আমরা ল্যাবরেটরিতে মর্টার কি, মানে যে মর্টারটা আমি তৈরি করছি এটা কি আসলে ভালো না খারাপ, এটা বোঝার জন্য কিছু ডিস্ট্রাকটিভ টেস্ট করে থাকি। টেস্টগুলো কি? প্রথমটা দেখেন টেনসাইল স্ট্রেংথ টেস্ট, মর্টারটা হচ্ছে কতটুকু টেনশন নিতে পারতেছে। এই টেস্টটা করার জন্য যে অ্যাপারেটাসটা ইউজ করা হয়, বা মর্টারের টেনসাইল স্ট্রেংথ টেস্টের জন্য যে অ্যাপারেটাসটা আমরা ব্যবহার করি, এটাকে বলা হচ্ছে ব্রিকুইটি অ্যাপারেটাস বা ব্রিকুইটি মোল্ড। এটা দেখতে হচ্ছে এরকম হয়, ঠিক আছে, এবং এটার ক্রস সেকশন হয় 1.5 বাই 1.5, এটার এই ডাইমেনশনটা হচ্ছে 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি হয়। তো দেখেন এই ব্রিকুইটি অ্যাপারেটাসের মধ্যে আপনি যদি যে মর্টারটা তৈরি করছেন এই মর্টারটা দিয়ে ফিল আপ করেন, মর্টারটা আলটিমেটলি শক্ত হয়ে এরকম একটা স্যাম্পল তৈরি করবে। দেন এই স্যাম্পলটাকে হচ্ছে আপনার এই দুই দিকে জ্যাকের সাহায্যে টানা হয়, টেনে দেখা হয় যে মর্টারটা কতটুকু টেনশন অ্যাপ্লাই করলে এটা আসলে ফেল করতেছে, বা মাঝখান দিয়ে এরকম ক্র্যাক ফর্ম করে আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সে পর্যাপ্ত পরিমাণে টেনশন নিতে পারতেছে কিনা এরকম ব্রিকুইটি অ্যাপারেটাস ইউজ করে একটা স্যাম্পল তৈরি করে দেন স্যাম্পলের দুই মাথায় টেনশন অ্যাপ্লাই করে দেখা হয়, ঠিক আছে। আচ্ছা, এটা গেল মর্টারের টেনসাইল স্ট্রেংথ টেস্ট। এরপর দেখেন কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট। আপনি এরকম একটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা মোল্ড তৈরি করবেন, একটা স্যাম্পল তৈরি করবেন, ঠিক আছে, একটা কিউব তৈরি করবেন। ওই কিউবটা সাইজ কত বাই কত? 2 বাই 2 বাই 2, এরকম 2 বাই 2 বাই 2 এর একটা মানে মর্টারটা ইউজ করে আপনি একটা কিউব তৈরি করে ওই কিউবটা হচ্ছে কম্প্রেশন বা ফোর্স অ্যাপ্লাই করে ভাঙবেন, এবং এটা ভাঙতে কতটুকু কম্প্রেশন লাগতেছে বা কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে ওটা থেকে আপনি বুঝতে পারবেন যে সে আসলে কতটুকু কম্প্রেশন নিতে পারতেছে, ঠিক আছে। এরপর দেখেন অ্যাডহেসিভ স্ট্রেংথ টেস্ট, যে মর্টারটার আঠালো ক্ষমতা কতটুকু আসলে, বা অ্যাডহেসিভ ক্যাপাবিলিটি কতটুকু, এটা আপনি কিভাবে বুঝবেন? অ্যারেঞ্জ 2 ব্রিক্স ইন টি শেপ, দুইটা ইটকে হচ্ছে এরকম টি শেপে রাখতে হবে, একটার উপর আরেকটা, ঠিক আছে, এরকম একটা ব্রিক থাকবে মনে করেন, তার নিচে হচ্ছে আরেকটা ব্রিক আপনি এরকম টি শেপে রাখবেন। এবার এদের যে জয়েন্টিং পয়েন্ট বা এরা যে জায়গায় মিলিত হয়েছে এই পয়েন্টগুলো হচ্ছে আপনি কি মর্টার দিয়ে জোড়া লাগাবেন ইটটাকে। এবার ইটটাকে আপনি উল্টাই দিবেন, মানে এরকম করে ফেলবেন, একটা উল্টা টি এর মতো বানাবেন। উল্টা টি এর মতো বানায় উপরের যে ইটটা আছে এটাকে আপনি ঝুলাই দিবেন, আর নিচে যে ইটটা আছে এটার সাথে বিভিন্ন ওজন আপনি চেঞ্জ করে করে দেখবেন যে কত ওজনে, ওজন বাড়াইলে দেখবেন যে ফার্স্টে এটা ফেল করতেছে না, মানে এই জয়েন্টটা খুলে যাচ্ছে না। আমি এই জয়েন্টটাতে ইউজ মানে এই জয়েন্টটাতে আমি মর্টার ইউজ করছি কি হিসেবে? অ্যাডহেসিভ বা আঠা হিসেবে ইউজ করছি। ওজন বাড়াইতে বাড়াইতে একটা সময় গিয়ে দেখবেন যে এই জয়েন্টটা খুলে গেছে বা দুইটা ইট স্প্লিট বা আলাদা হয়ে গেছে। তো যতটুকু ওজন সে নিতে পারতেছিল ওইটা হচ্ছে কি, এটা অ্যাডহেসিভ ক্যাপাবিলিটি বা অ্যাডহেসিভ স্ট্রেংথ, ঠিক আছে। আমরা দেখি এখানে কি লিখছে, যে অ্যারেঞ্জ 2 ব্রিক্স ইন টি শেপ এন্ড ইউজ মর্টার এট দ্য ইন্টারসেকশন লাইন, মানে এই দুইটা ইট যেই পয়েন্টে হচ্ছে একটাকে আরেকটা টাচ করে আছে এই ইন্টারসেক্টিং পয়েন্টগুলোতে হচ্ছে কি করতে হবে? মর্টার ইউজ করে ইটগুলোকে জোড়া লাগাইতে হবে। when they gain sufficient strength after curing of 7 দিন 14 দিন 28 দিন, মানে আপনি এই মানে এই দুইটা ইট যে আপনি জোড়া লাগাইছেন মর্টার দিয়ে, এই ইটগুলাকে বা এই মর্টারের জয়েন্টটাকে আপনি কিউরিং করবেন বা পানিতে ভিজায় রাখবেন। মানে কতদিন ভিজাবেন? 7 দিন ভিজাবেন, 14 দিন ভিজাবেন, 28 দিন ভিজাবেন। 7 দিনে দেখা যাবে সে একটা মিনিমাম স্ট্রেংথ গেইন করতেছে, 14 দিনে তার স্ট্রেংথ আর একটু বাড়বে, 28 দিন পরে গিয়ে সে হয়তো তার যতটুকু মানে সে তার পুরো লাইফ টাইমে বা সে তার পুরো মানে কি বলবো জীবদ্দশায় যতটুকু স্ট্রেংথ গেইন করার কথা 28 দিনে যতদিন থাকে, বুঝি নাই, মানে স্যার যতদিন থাকবে আর কি টিকে, যতদিন থাকবে না
আমরা ফার্স্টে হচ্ছে এরকম দুইটা ইটকে মর্টার দিয়ে জয়েন করব, ঠিক আছে? বুঝছেন? জি স্যার, জি স্যার। মর্টার দিয়ে জয়েন করার পরে আমরা এটাকে 7 দিন পানিতে ভিজায় রাখবো। 7 দিন পানিতে ভিজায় রাখার পরে এরকম উল্টাভাবে ঝুলায় এটার মধ্যে ওজন অ্যাপ্লাই করে দেখবো যে এটা কত ওজনে ফেল করতেছে বা কত ওজনে এই জয়েন্টটা ভেঙে যাচ্ছে বা ছুটে যাচ্ছে। এটা একটা ভ্যালু পাইলাম। জি স্যার। তারপর আবার হচ্ছে এরকম দুইটা স্যাম্পল মর্টার দিয়ে জয়েন করে 14 দিন ভিজায় রাখবো। 14 দিন, 14 দিন পরে গিয়ে আবার এরকম উল্টাভাবে ঝুলায় ওজন অ্যাপ্লাই করে দেখবো যে এটা কত ওজনে ফেল করতেছে বা কত ওয়েটে ফেল করতেছে। এরপর হচ্ছে এরকম দুইটা স্যাম্পল আবার মর্টার দিয়ে জোড়া লাগায় 28 দিন পানিতে ভিজায় রাখবো। 28 দিন পর হচ্ছে আবার এরকম স্যাম্পলটাকে উল্টাভাবে ঝুলায় ওয়েট অ্যাপ্লাই করে বা ওজন অ্যাপ্লাই করে দেখবো এটা কত ওজনে ফেল করতেছে। কারণ আমি জানি যে আমার এই যে অ্যাডহেসিভ স্ট্রেংথ এটা 7 দিনে হয়তো মনে করেন আলটিমেটলি এটার অ্যাডহেসিভ স্ট্রেংথ 500 পিএসআই হওয়ার কথা। তো 7 দিনে দেখা যাবে সে তার টোটাল ম্যাক্সিমাম যে স্ট্রেংথ 500 পিএসআই অ্যাচিভ করার কথা তার 1/3 মানে হচ্ছে 150 বা 200 পিএসআই অ্যাচিভ করছে। 14 দিনে দেখা যাবে যে আরো 200 মানে এটার অ্যাডহেসিভ স্ট্রেংথ বেড়ে 400 পিএসআই হয়েছে। আর 28 দিন পরে দেখা যাবে যে এটার অ্যাডহেসিভ স্ট্রেংথ হয়তো 550 পিএসআই, 520 পিএসআই, মানে যেটা আসলে হওয়ার কথা ম্যাক্সিমাম যে স্ট্রেংথটুকু হওয়ার কথা ওইটা আমি পেয়ে গেছি। যদি পাই তাহলে বুঝতে হবে যে আমার এটার অ্যাডিসিভ স্ট্রেংথ ঠিক আছে। আর যদি না পাই মানে স্ট্রেংথ আরো কম ওজনেই যদি বা আরো কম ফোর্সে যদি এটা ব্রেক করে বা ফেল করে তাহলে বুঝতে হবে যে মোটরটার মধ্যে ঝামেলা আছে, এটার ম্যাক্সিমাম স্ট্রেংথ যতটুকু আসার কথা ছিল এটা আসলে ততটুকু আসে নাই। স্যার মানে হচ্ছে স্যার মানে 28 দিন স্যার ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম হচ্ছে 28 দিন। হ্যাঁ স্যার এর মধ্যে স্যার ওই সেন্টারিং খোলা যাবে না স্যার? হ্যাঁ দেখেন টি সাসপেন্ডেড ইনভার্টেডলি, উল্টা ভাবে এটাকে ঝুলানো হয় ফ্রম দা আপার ব্রিক এন্ড ওয়েটস আর অ্যাটাচড ইন দা লোয়ার ব্রিক। উপরের ব্রিকটাকে হচ্ছে আমি ঝুলাই দেবো কোনো কিছু একটা সাহায্যে, আর নিচের ব্রিকটাতে হচ্ছে আমি কি করতেছি ওজন অ্যাপ্লাই করতেছি, ওজন ঝুলাই দিচ্ছি। এবার দেখতেছি কত ওজন এটা ফেল করতেছে। ওয়েটস আর গ্র্যাজুয়ালি ইনক্রিজ টিল বোথ দা ব্রিকস স্প্লিট ফ্রম ইচ আদার, মানে দুইটা ব্রিক একজন থেকে আরেকজন আলাদা হওয়ার আগ পর্যন্ত এই ওজনটা হচ্ছে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়ানো হয়। ঠিক আছে, এটা গেল অ্যাডহেসিভ স্ট্রেংথ টেস্ট। এরপর দেখেন যে মডার আর কি কি টেস্ট আছে আমরা দেখি। আচ্ছা আর কোনো টেস্ট নেই, তাহলে আমরা মডারের 3 রকমের টেস্ট করলাম। কি কি? ফার্স্টে করলাম কি টেস্ট? টেনসাইল স্ট্রেংথ। এই টেস্টটা করার সময় যে অ্যাপারেটাসটা ইউজ করছে নাম কি বলছিলাম মনে আছে? ব্রিকুইটি অ্যাপারেটাস। 2 নম্বরে কি করলাম? কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করলাম, একটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি কিউবের। ঠিক আছে, আর 3 নম্বরে কি টেস্ট করলাম? কি টেস্ট করছে 3 নম্বরে বলেন তো? এটা কিভাবে করছি? ওই যে ইনভার্টেড টি, জি স্যার। দুইটা ইটকে একসাথে মোটর দিয়ে জোড়া লাগায় এটাকে উল্টাই দিছি। এটা তো সোজা টি, এটাকে হচ্ছে এভাবে উল্টানো টি বানাইছি। দেন উপরের ব্রিকটাতে হচ্ছে এভাবে ঝুলাই দিছি সেটা সাহায্যে, আর নিচের ব্রিকটাতে কি করছি ওয়েট অ্যাপ্লাই করছি বা ওজন অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এখন দেখেন যে নরমালি আমরা যেই মর্টার গুলা দেখলাম বাইন্ডিং ম্যাটেরিয়াল ডিফারেন্ট হওয়ার কারণে আমরা মর্টারকে হচ্ছে সিমেন্ট মর্টার, লাইম মর্টার, গজ মর্টার, তারপর হচ্ছে আর কি ছিল পাডেল মর্টার, এরকম বিভিন্ন ক্লাসিফিকেশনে ভাগ করছিলাম। বাট এখন দেখেন যে এগুলা ছাড়াও আরো কিছু স্পেশাল টাইপের মর্টার আছে যেগুলো আমরা বিভিন্ন স্পেশাল পারপোজে ইউজ করি। ঠিক আছে, প্রথমটা দেখেন যে লাইট ওয়েট মর্টার, মানে যেই মর্টারটা ওজনে হালকা হবে। অর্ডিনারি সিমেন্ট অর লাইম মর্টার ইনক্লুডিং অ্যাসবেস্টাস। আমি যদি এই মর্টার তৈরি করার সময় আমার সিমেন্ট মর্টার তৈরি করতে কি কি লাগতেছে? সিমেন্ট লাগতেছে, স্যান্ড লাগতেছে, আর কি লাগতেছে? ওয়াটার লাগতেছে। আমি যদি সিমেন্টের পরিমাণটা একটু কমায় সিমেন্টের জায়গায় অ্যাসবেস্টস বা এরকম হচ্ছে আপনার মিহি টাইপের বা রেশমি টাইপের কোনো তন্তু বা দানা ইউজ করি, এগুলো হইতে পারে ফাইবার, জুট, জুট ফাইবার, উড পাউডার, কাঠের গুঁড়া, সডাস্ট, মানে হচ্ছে আপনার ধুলা টাইপের যে জিনিসগুলো আছে, তো এগুলো যদি আমি সিমেন্টের পরিবর্তে বা সিমেন্টের পরিমাণ কমায় সিমেন্টের জায়গায়
এরকম অ্যাসবেস্টস ইউজ করি, তাহলে দেখা যাবে যে এটার ওজন কমে যাবে, কারণ সিমেন্ট হচ্ছে ভারী আর অ্যাসবেস্টস হচ্ছে হালকা। ঠিক আছে, এরকম হালকা মোটর গুলাকে বলে হচ্ছে লাইট ওয়েট মোটর। বাট প্রবলেম হচ্ছে এখন অ্যাসবেস্টাস ইউজ করা প্রায় সব দেশেই নিষিদ্ধ, কারণ দেখা গেছে যে অ্যাসবেস্টাস, এই যে ফাইবার বা জুট ফাইবার বা উডেন পাউডার, সডাস্ট, এগুলো হচ্ছে নিঃশ্বাসের সাথে আমাদের লাংসে গিয়ে লাংস ক্যান্সারের কারণে, মানে লাংস ক্যান্সার ক্রিয়েট করতে পারে এই অ্যাসবেস্টাস। এখন অ্যাসবেস্টাস অত একটা হয়তো ব্যবহার করা হয় না। ফর ডেভেলপিং অ্যাডহেশন আন্ডার স্পেশাল কন্ডিশন, স্মল কোয়ান্টিটিস অফ গ্লু ক্যান বি অ্যাডেড টু মর্টার। আপনি মানে অনেক সময় দেখা যায় যে মর্টারের অ্যাডহেশন বা বন্ডিং ক্যাপাবিলিটি আপনাকে ইনক্রিজ করতে হবে। আপনি যদি মর্টারের অ্যাডহেশন ক্যাপাবিলিটি বাড়াতে চান, সেই ক্ষেত্রে আপনি তার সাথে কিছুটা মানে আঠালো পদার্থ বা গ্লু ইউজ করতে পারেন মর্টারের অ্যাডহেশন ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য। পোর্টেবল ওয়াটার শুড বি ইউজ। পোর্টেবল ওয়াটার মানে হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, যে পানিগুলো আমরা খাই। আপনি যদি লাইট ওয়েট ওয়াটার মানে মর্টার তৈরি করেন, তাহলে সেখানে আপনি যে পানিটা ইউজ করবেন মর্টার তৈরি করার সময়, ওটা হইতে হবে পোর্টেবল ওয়াটার অথবা ড্রিঙ্কিং ওয়াটার। ইউজড ফর হিট অর সাউন্ড প্রুফ স্ট্রাকচার, যেই ধরনের স্ট্রাকচার গুলা আপনার টেম্পারেচার রেজিস্ট করতে পারে, অথবা সাউন্ড প্রুফ মানে বাইরের থেকে সাউন্ড ভিতরে আসবে না, ভিতর থেকে সাউন্ড বাইরে যাবে না, এই ধরনের স্ট্রাকচার গুলাতে আপনি লাইট ওয়েট মোটর ইউজ করবেন। ঠিক আছে, বোঝা গেছে না? এরপর দেখেন যে বুঝা গেছে স্যার, বুঝা গেছে। ফায়ার রেজিস্ট্যান্ট মোটর, যেই মোটরটা হচ্ছে ফায়ার বা আগুনকে প্রতিহত করতে পারে বা রেজিস্ট করতে পারে, এই ধরনের মোটর গুলাকে বলা হচ্ছে ফায়ার রেজিস্ট্যান্ট মোটর। obtained by mixing fire bricks or fire clay with aluminous cement। আপনি তো মর্টার তৈরি করার সময় সিমেন্ট প্লাস স্যান্ড প্লাস ওয়াটার ইউজ করে আপনি মর্টার পাচ্ছেন। বাট এই সিমেন্টটা যদি অ্যালুমিনাস সিমেন্ট মানে Al2O3, এই সিমেন্টে যদি অ্যালুমিনা থাকে, ওই অ্যালুমিনাস সিমেন্টের সাথে আপনি ফায়ার ব্রিক মানে যে ব্রিক গুলো হচ্ছে আগুনকে রেজিস্ট করতে পারে, ওই ব্রিক গুলাকে গুঁড়া করে পাউডার হিসেবে, অথবা ফায়ার ক্লে মানে যেই ধরনের মাটি আপনার আগুনকে রেজিস্ট করতে পারে, ওই ধরনের মাটিগুলা পাউডার ফর্মে বা আপনি একদম মানে কি বলবো মানে পাউডার ফর্মে হচ্ছে এই অ্যালুমিনিয়াম সিমেন্টের সাথে মিশায়, মনে করেন এই সিমেন্ট স্যান্ড ওয়াটারের সাথে আমি অল্প পরিমাণে হচ্ছে এই আপনার ফায়ার ক্লে ইউজ করলাম, যেই ক্লে বা যেই কাদাটা বা যে মাটিটা হচ্ছে আগুনকে রেজিস্ট করতে পারে। তাইলে আমি যদি ফায়ার ক্লে প্লাস সিমেন্ট, এবং সিমেন্টটা হইতে হবে কি টাইপের সিমেন্ট, অ্যালুমিনিয়াম সিমেন্ট হইতে হবে, এবং সাথে যদি বালি আর পানি মিশাই, তাহলে আমি যে মোটরটা পাচ্ছি এটা হচ্ছে কি ফায়ার রেজিস্ট্যান্স মোটর। ইউজুয়াল প্রপোর্শন ইজ 1 part অ্যালুমিনিয়াম সিমেন্ট এন্ড 2 part পাউডার ফায়ার ক্লে। মানে আমি যখন এই অ্যালুমিনিয়াম সিমেন্টটা তৈরি করার সময় সিমেন্টের সাথে হচ্ছে ফায়ার ক্লে যোগ করব, সিমেন্টের সাথে ফায়ার ক্লে রেশিও হচ্ছে 1:2, মানে আমি 1 ভাগ সিমেন্টের সাথে 2 ভাগ পাউডার্ড অবস্থায় ফায়ার ক্লে মানে মিক্স আপ করব। ঠিক আছে, উইথস্ট্যান্ড দ্য ইফেক্ট অফ ভেরি হাই টেম্পারেচার, এই ধরনের মোটর হচ্ছে অনেক উচ্চ তাপমাত্রা সহনশীল বা সহ্য করতে পারে। ইউজড ফর লাইনিং অফ ফার্নেসেস, ফায়ার প্লেসেস এন্ড ওভেন। আমি যদি ফার্নেস বা চুলা বা চুল্লি তৈরি করি বা ফায়ার প্লেস, মানে বাইরের দেশগুলোতে দেখবেন এরকম শীতকালে ফায়ার প্লেসের মধ্যে আগুন জ্বালায়, অথবা ওভেন যেটার মধ্যে আমি মনে করেন কোনো কিছু বেক করতেছি, মানে এটা বেকারিতে দেখবেন যে আপনার বড় বড় মানে দোকানগুলোতে বা হোটেলগুলোতে হচ্ছে এরকম একটা চুলার মধ্যে নান রুটি তৈরি করে বা এরকম রুটি রুটি তৈরি করে বা বেক করে। তো এই এই ধরনের চুলা বা বেকারি আইটেম, অথবা হচ্ছে ফায়ার প্লেস, অথবা হচ্ছে আপনার ফার্নেস বা চুলার লাইনিং বা চুলার চারপাশে যে দেয়ালটা আমরা তৈরি করতেছি, এই দেয়ালটা তৈরি করার সময় আমরা এই ফায়ার রেজিস্টিং মোটরটা ব্যবহার করব, কারণ নাইলে দেখা যাবে যে অতিরিক্ত টেম্পারেচার বা অতিরিক্ত হিটের কারণে আপনার মোটর মেল্ট বা গলে যাওয়া শুরু করছে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন এক্সট্রা শিল্ডিং মোটর, স্পেশাল হেভি মোটর 2.7 গ্রাম পার সেন্টিমিটার কিউব। মানে এই এক্সট্রা শিল্ডিং মোটরের ডেনসিটি অনেক বেশি হয়, পার সেন্টিমিটার কিউব এটার ওজন কত 2.7 গ্রাম হয়। এবং এই ধরনের হেভি মোটর বা এই ধরনের এক্সট্রা শিল্ডিং মোটর গুলো কোথায় ব্যবহার করব, এক্সট্রা চেম্বার মানে যেসব জায়গায় এক্সট্রা করা হয় ওইসব জায়গা থেকে যেন ক্ষতিকারক রেডিয়েশন বা এরকম ক্ষতিকারক কোনো রশ্মি বের হয়ে মানুষের ক্ষতি করতে না পারে, এই জন্য এরকম এক্সট্রা চেম্বারের উপরে যে ছাদ থাকে এবং চারপাশে যে দেয়াল থাকে, এই ছাদ এবং দেয়াল আমরা হচ্ছে কি ফায়ার রেজিস্টিং সরি আমরা হচ্ছে এক্সট্রা শিল্ডিং মোটর, যে মোটরটা হচ্ছে এক্স থেকে শিল্ড বা বাধা দেয় বাইরে আসতে, এই ধরনের মোটর গুলো তৈরি
ইউজ করে আমরা এক্সট্রা শিল্ডিং মর্টার তৈরি করতে পারি। বোঝা গেছে? আচ্ছা, এরপর দেখেন লিন মর্টার বা পাতলা বা হালকা মর্টার। ঠিক আছে, লিন কথাটার মানে কি? পাতলা। এটা কোন জায়গায় ব্যবহার হয়? সিমেন্ট অথবা লাইম মর্টার which has very small proportion of cementing material। মানে আপনি যখন মর্টার তৈরি করার সময় সিমেন্ট খুব কম পরিমাণে ব্যবহার করবেন, বালি বেশি পরিমাণে ব্যবহার করবেন এবং তার সঙ্গে ওয়াটার যোগ করবেন। ঠিক আছে, এখানে কিন্তু সিমেন্ট খুব অল্প পরিমাণে ব্যবহার হচ্ছে, বালি বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে এবং তার সাথে কি আছে? পানি আছে। এই মর্টারটার যেহেতু সিমেন্টের পরিমাণ কম, বালির পরিমাণ বেশি, এই ধরনের মর্টারগুলোকে বলা হচ্ছে লিন মর্টার বা হালকা মর্টার। ঠিক আছে, তো দেখেন যে used to fill the cracks, faults or narrow joints, the process is known as grouting। আপনার যদি মনে করেন ছাদের মাঝখানে এরকম ক্র্যাক ফর্ম করছে, অথবা মনে করেন যে আপনি দুইটা ছাদ জোড়া লাগাচ্ছেন, মনে করেন এটা একটা ছাদ, তার সঙ্গে আপনি আরেকটা ছাদ জোড়া লাগাচ্ছেন, এই দুইটা ছাদের যে জয়েন্টিং পয়েন্ট, এই জয়েন্টিং পয়েন্টে হচ্ছে এজ এ মর্টার হিসেবে আপনি লিন মর্টার ইউজ করতে পারেন, যেখানে সিমেন্টের পরিমাণ কম থাকবে, বালির পরিমাণ বেশি থাকবে। এবং এই ধরনের মর্টার গুলাকে কি মর্টার বলে? লিন মর্টার বলে। বুঝতে পারছেন? বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার। আমাদের মর্টার সম্ভবত শেষ, আমাদের মর্টার টপিকটা শেষ। এখন চাইলে আমরা একটা ভিডিও দেখতে পারি যে কিভাবে হচ্ছে আসলে সিমেন্ট মর্টার তৈরি করতেছে। আমরা তো থিওরি দেখলাম, আমরা প্র্যাকটিক্যালি দেখি আসলে। কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। না স্যার। আমার স্ক্রিন কি আবার দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। দেখেন এখানে হচ্ছে বালি, বালিগুলোকে ফার্স্ট হচ্ছে ইউনিফর্মলি আপনার মাটির উপরে, মানে মাটির উপর আসলে বিছানাটা উচিত হয় নাই, উচিত ছিল একটা মেটাল শীট বা একটা পলিথিনের উপর বালিগুলো এভাবে ছড়ায় দেয়া। দেখেন এই বালির সাথে এখন এই বালির উপরে এখন কি দিবে? যতটুকু সিমেন্ট লাগবে সিমেন্ট গুলো হচ্ছে বালির উপরে দিয়ে দিবে। রোল নাম্বার 1 তানভীর আছে? আচ্ছা স্যার। তো ইসমাইল আছে? ইসমাইল স্যার রোল নাম্বার 3 স্যার। ইয়েস স্যার। 3 আছে। রোল নাম্বার 4 ফয়েজ আছে? ফয়েজ আছে?
আচ্ছা দেখেন এই যে এবার বালির উপরে হচ্ছে সিমেন্ট গুলা, যতটুক সিমেন্ট লাগবে সিমেন্ট গুলা ফার্স্টে কি দিল, বালি দিল, এবার বালির উপরে সিমেন্ট গুলা ছড়াই দিচ্ছে। ফয়েজ আছেন? একটা হাতে আইয়ে স্যার ফয়েজ আছে স্যার। আচ্ছা ফয়েজ মনে হয় ভাবছে যে আজ তো পরে দিব, ঘুরতে গেছে। ফাহাদ বিন জাহের আছে? আছে স্যার। স্পন্দন আছে? স্যার আমি আছি স্যার, পয়েজ আছি স্যার। কই গেছিলেন ঘুরতে? নেটওয়ার্কের প্রবলেম স্যার, আপনার কথাটা শোনা গেছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্পন্দন আছে? স্পন্দন স্পন্দন স্যার আছে। আমি আছি স্যার। শাহপরান আছে? শাহপরান এমডি শাহপরান আছেন? স্যার ছিল স্যার, মনে বাইরে হয়ে গেছে। এতক্ষণ ছিল। দেখেন এই যে বালি আর সিমেন্ট গুলা মিলায় দেখবেন যে মাঝখানে ওষুধ আনতে স্যার দোকানে গেছে, মাঝখানে একটা গর্তের মতো করবে দেখবেন। জি ছিল স্যার, স্যার, ওই নিচে ছিল। মাহমুদ আছে? জি স্যার। আচ্ছা এরপরে সামিয়া আছে? জি স্যার। স্যার আমিও আছি তো স্যার। আচ্ছা রোল নাম্বার 12 আলামিন আছে? জি স্যার আছি স্যার, আছি স্যার। এরপর রোল নাম্বার 19 নাইম আছে? স্যার আমি আছি তো স্যার। আপনার কাছে আসছি আমি এখনো। না স্যার। অ্যাটেন্ডেন্স দিব তোরে বাবা, সিরিয়ালি আসি। নাইম আছে? নাইম নাইম নাই। এবার মোহাম্মদুল ইসলাম জিসান আপনি আছেন? জি স্যার আছি স্যার। রোল নাম্বার 21 ইফতি আহমেদ ভুইয়া আছে? নাই। স্যার পানি ঢেলে দিছে স্যার। হ্যাঁ আচ্ছা রোল স্যার নাম্বার পানি ঢেলে দিছে। আসিফুল ইসলাম ফাহিম আছেন? জি স্যার আছে স্যার। এই যে মাঝখানে দেখছেন একটা গর্তের মতো করে পানি ঢালছে। জি স্যার। মানে যতটুকু পানি দরকার তার অর্ধেক আসলে দেওয়া উচিত, অর্ধেক দিয়ে তারপর জিনিসটাকে উপর নিচে ভালো মতো মিক্স আপ করা উচিত। দেখেন এখানে কি করতেছে, অল্প অল্প করে পানি যোগ করতেছে। ব্যাপারটা আসলে এরকম না হয়ে উচিত ছিল, মানে যতটুকু পানি লাগবে তার অর্ধেক দিয়ে পুরো জিনিসটাকে ভালো মতো মিশানো, তারপরে বাকি অর্ধেক পানি যোগ করে আবার মিশানো। যতটুকু পানি লাগবে পুরোটা কিন্তু এখনো যোগ করে নাই। আমাদের এই যে মিক্স, মানে স্ক্রিনে দেখতেছেন এই মিক্সচারটা কিন্তু সেমি ওয়েট মিক্সচার, মানে পুরা ভিজা না, অল্প অল্প ভিজা। ঠিক আছে এবার এই জিনিসগুলোকে ভালো মতো মিশিয়ে বাকি পানি, আরো পানি যোগ করবে দেখবেন। স্যার পুরাটা ইয়া করে না স্যার, অল্প অল্প করে করে এখানে কেটে কেটে। হ্যাঁ মানে রনি রনি একটা দেন একটা দেন। ইসমাইল হেডফোন লাগা রাখছি তো, একটু ভাই মিউট কর প্লিজ ভাই। আচ্ছা এই সেমি ওয়েট মিক্সচারের সাথে আমরা যদি আরো পানি যোগ করি তাহলে এটা হচ্ছে একটা পেস্টের মতো তৈরি হবে, পেস্ট কাইন্ড অফ পেস্ট। ওইটা হচ্ছে আমাদের মর্টার, এবং ওইটা হচ্ছে আমরা এরকম আমাদের ব্রিক মেশনারি বা স্টোন মেশনারি এরকম বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি। ঠিক আছে বোঝা গেছে? তাহলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ, ইনশাআল্লাহ পরশু আবার 12টার সময় আমরা ক্লাস করব। ওকে সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম জি আসসালাম। স্যার আসসালামু আলাইকুম।